সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। সবাইকে এই নতুন আরেকটা ভ্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা। বড়দের জন্য রইল প্রণাম। সোনুকে পাঠিয়ে দিয়েছিলাম যোগাতে। আজকাল সোনুবাবু তোমাদের বড় হয়ে গেছে, ও একাই চলে আসতে পারে। সেই কাহিনীটা একটু পরে বলছি তোমাদের, তার আগে তোমরা দেখে নাও আমার পাশের ঘরের যে ছোটো ভাস্তিটা আছে তার আজকে বার্থডে। তো তার জন্য একটা কিউট গিফট কম্বো আমি রেডি করার চেষ্টা করছি। তো বাজারে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি একটা ইয়াররিং, তার সাথে এই যে কিছু রাবার ব্যান্ডস আর একটা হচ্ছে ক্লাচার। আমরা মেয়েরা ছোটোবেলা থেকেই এরকম সাজুগুজুর জিনিস পেলে সত্যি ভীষণ খুশি হতাম। বেশিরভাগ মেয়েদেরই আমাদের খুব পছন্দের এই জিনিসগুলো, তাই না? ইয়াররিংটা তো প্যাকিং করা হয়ে গেছে, তার জন্য এই যে আমি আগেই ফটো নিয়ে নিয়েছিলাম। তো দেখো ইয়াররিংটা এরকম টাইপের ছিল, লেহেঙ্গা মানে ঠাসা কাজ করা কোনো সালোয়ারের কামিজ লং তার সাথে বা শাড়ির সঙ্গে বেশ ভালোই যাবে। তোমাদের কেমন লাগলো গিফটগুলো জানিও। 4:06 আর এই যে মাত্র আমি আসলাম ছেলেকে নিয়ে অ্যাবাকাস ক্লাস থেকে। তো যখন গেছিলাম সেখান থেকে আসার পথে তো দেখলেই গিফট নিয়েছি, একটু পাস্তা নিলাম, একটু মানে রাস্তার সামনে দেখলাম কমলা লেবু নিয়ে বসে আছে, তো কমলা লেবু নিলাম। এখানে 300 গ্রাম পাস্তা নিয়েছি, কারণ অনেক দিন থেকে খাওয়া হয় না। শোনো ভিডিওতে নুডলস পাস্তা দেখে ওর খুব খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম চলো অনেকদিন থেকে খাওয়া হয় না, একটুখানি খাওয়ানো যাবে। এই রুটি পরোটা ভাত এইসবই চলছে অনেকদিন থেকে টিফিনে। তো টিফিনে তো এটা দেওয়াই যাবে না, কারণ টিফিনে এটা অ্যালাউ করে না, পাস্তা বা নুডলস এসব ব্রেড ট্রেড এগুলো অ্যালাউ করে না। তো তার জন্য এটা বাড়িতেই 2-1 দিন বানিয়ে খাওয়াতে পারবো বা আমি একটু খেতে পারবো, ওই জন্য এটা নিয়ে আসা। আর যার জন্য কিন্তু এসে খালি বেশিক্ষণ হয়নি, তাতেই আমার আনার টাইম হয়ে গেল। এখন গেলাম নিয়ে আসলাম। আর ভাবছি আজকে কি এই যে আগাটা অনেক দিন থেকে কাটি করে কাটাই হচ্ছে না। তো একদম সামান্য একটু ট্রিম করবো আর কি। আগাটা কীরকম যেন হয়েছে, আগাটা এই যে দেখতে পাচ্ছ কীরকম যেন হয়েছে, ওগুলো ফেটে গেছে, বাকি উপরটা সফট হয়ে গেছে, এগুলো একদম রুক্ষুষ্ক হয়েছিল, ওটা সফট হয়ে গেছে অয়েলিং আর শ্যাম্পু করে। তো আগাটা একটুখানি কেটে নিই, আজকে আছে পাশের ঘরে বাস্তির বার্থডে। ধরো আমি একটা কোনো কাজ করছি, কাজটা কমপ্লিট হয়নি, অথচ সোনুর অ্যাবাকাসের যোগার টাইমটা হয়ে গেছে। তো আমি ওকে বলি, বাবা তুমি সাইকেলটা নিয়ে চলে যাও, আমি একটু পরেই যাচ্ছি। তো তাই করে সাইকেলটা নিয়ে চলে যায় ও। মানে প্রথম প্রথম আমি সাহস পাইনি ওকে ছাড়তে। ওই দেখি কি করে, মানে আমি ওকে নিয়ে যাই, ও সাইকেল নিয়ে বলে মা আমি একটু চালাই। তো আমি বলি ঠিক আছে চালাও। তো চালাতে চালাতে আগেই চলে যায়, আমি তো ওই শেষেই যাই। ও গিয়ে ওখানে শুরু করে দেয়, তার কিছুক্ষণ আমি যেহেতু হেঁটে যাই, হেঁটে যেতে যেতে ও শুরুই করে দেয়। তো এরকম করতে করতে ওর সাহস হয়ে গেছে যে এই তো আমি একা চলে এসেছি মাকে ছেড়ে। তো এরকম একটা সাহস হয়ে গেছে। তো ও মাঝে মাঝে আমাকে বলে, মা দেখো ওই আমার মতো দাদাটা তো একাই চলে আসে সাইকেল নিয়ে, তুমি কেন যাও, তোমাকে যেতে হবে না। কিন্তু আমি ওই যে ভয় লাগে আমার, তার জন্য আমি ওকে নিয়ে যাই নিয়ে আসি, এরকম করতাম। তো তারপরে আস্তে আস্তে দেখি এরকম যেতে যেতে একটা সময় সবারই সাহস হয়ে যায়, তাই না? যেহেতু যোগাটা খুব বেশি দূরে যে তা নয়, কিন্তু এই 10 মিনিট পর্যন্ত লাগবে আর কি হেঁটে গেলে। এরকম সাইকেলে গেলে আর একটু কম লাগে। তো প্রথম তো হেঁটে হেঁটেই যাওয়া আসা করতাম। তো 10 মিনিট মতো লাগে, এটা আমি জানি আর কি। তো ওই জন্য ওর সাহস হয়ে গেছে, তো ওকে পাঠিয়ে দিই। কোনো দিন যদি ধরো এরকম হচ্ছে আমি কোনো একটা কাজ করছি, তো ওকে বলি বাবা তুমি যাও তাহলে, আমি একটু পরে আসছি। ওকে পাঠিয়ে দিয়ে আমি কাজটা কমপ্লিট করে এই ধরো 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ি। কারণ ওই যে সাইকেল নিয়ে ও যদি আগে যায় তাহলে তো আগেই পৌঁছে যেত। আমারও একটা দেখতে দেখতে সাহস হয়ে গেছিলো। তো সেই জন্য ওকে বলি তুমি তাহলে চলে যাও, বেকার টাইমটা কেন পাস করো, তাই না? ওদিকে শুরু হয়ে যাবে, তুমি যাও আমি আসছি। তো এই করে ওকে পাঠিয়ে দিয়ে পরে কিন্তু আমি যাই, কারণ আসার সময় আজকাল শীতকাল তো তাড়াতাড়ি করেই সন্ধ্যা লেগে যাচ্ছে। তার জন্য আর কি আমি আসার সময় ওকে নিয়েই আসি। আসার সময় মানে ও একা আসবে এটা সাহস পাই না, কারণ সন্ধ্যা লেগে যায় তো, এই জন্য। আর যাওয়ার সময় সেরকম একটা আর চিন্তা হয় না। তার মধ্যে কি হয়েছে, এই সাইকেলটা নিয়ে হচ্ছে বাড়ির গলিগুলোর মানে দুই সাইডে বাড়ি 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 মাঝখানে যে গলিগুলো হয় না, এগুলোর মাঝখানটা দিয়ে যায়, তো তার জন্য আরও বেশি কম চিন্তা। যদি মানে মেইন রাস্তা দিয়েই অনেকটা যেতে হতো, গাড়ি ঘোড়া যাচ্ছে, তো এরকম হলে চিন্তা হতো। কিন্তু এগুলো দিয়ে মানুষই মানে বাড়ির মানুষগুলোই যাওয়া আসা করে আর কি। টুকটাক সাইকেল, হঠাৎ একটা বাইক এরকম যেতে পারে না। যে রাস্তাটা দিয়ে শোনো যায়, বেশিরভাগ রাস্তা দিয়ে বাইকও যায় না,
সাইকেলটাও নিয়ে যাওয়া অসুবিধা আর কি, বাড়ির গলি তো এদিক ওদিক, এত বাঁকা বুকা থাকে কখনো কখনো যে ওই সাইকেলটা নিয়ে নিয়ে যেতেও অসুবিধা। তারপরে শুনে ওই দিকটা দিয়েই যায়, তো ম্যানেজ করে নেয় আর কি। বুঝতেই পারছো সাইকেল চালাতে ছোটরা একটু বেশি এক্সপার্ট হয়, সাহসও বেশি থাকে, ফুসফুস করে ওগুলো দিয়েও চলে যায়। আমার তো এত এত বাঁকাবুকি আমার ভাল লাগে না, মনে হয় সোজা রাস্তা থাকতো, হালকা বাঁকাবুকি থাকুক, আমি সাইকেল নিয়ে যাব, যেন ইজি হয় এরকমটা মনে হয়, কিন্তু ও আবার চলে যায় এরকম করেই। তো যাক, এই আর কি, এই জন্য খুব একটা ভয় লাগে না, যেহেতু দু সাইডে বাড়িগুলো আছে, মানুষ সবসময় যাওয়া আসা করে, গাড়ি যাওয়া আসা করে না। হঠাৎই একজন এক সাইকেল নিয়ে হয়তো যাচ্ছে, এরকম বেশিরভাগটা আর কি গলিটা। আর ওইদিকে উঠে অল্প একটু রাস্তা যেতে হয়, যেটুকু দিয়ে আর কি বাইক টাইকগুলো যায়, হঠাৎ মঠাৎ একটু টোটো টোটো যায়। তো ওই রাস্তাটা বেশি দূর না আর কি, অল্প একটু গেলেই সামনে ক্লাব সেন্টার আর কি, যোগা সেন্টার। তবে অ্যাবাকাসে একদমই একা ছাড়ি না, ও বলে মামা আমি পারবো যেতে একা, কিন্তু না, এখানে কিছুতেই একা ছাড়া যাবে না, কারণ এটা হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে সবসময় আর কি সাইকেল, বাইক, টোটো, ছোটো ছোটো গাড়িগুলো, মানে কিছুটা দূর এরকম যায় আর কি গাড়ি, মারুতি টারুতিগুলো। আর তারপরে গিয়ে মেইন রাস্তায় উঠে গেলে ওরে বাবা, ওখানে তো আর মানে বলাই যায় না, এত গাড়ি ঘোড়া, এত সাইকেল, মোটর বাইক, বড় গাড়ি। ওটা মেইন রাস্তা, টাউনে যাওয়ার রাস্তা, তাহলে ভাবতেই পারছো কত গাড়ি ঘোড়া, এরকম রাস্তায় তো ওকে একদমই একা ছাড়া যাবে না, তো ওই জন্য ওখানে আমি নিয়েই যাই। একটু দূরও আছে, মোটামুটি 10 মিনিট মতো লাগে, বাইক দিয়ে যদি একটু স্পিডে যাই হালকা করে, তাহলে এই ধরো 6-7 মিনিট লাগে, এরকম লাগবে আর কি। তো এই জন্য ওখানে আমি নিয়েই যাই। আগে তো সাইকেলে নিয়ে যেতাম, তো 10 মিনিট মতো লাগতো, 10-12 মিনিট। এখন বাইকে করে নিয়ে যাই, স্কুটি করে নিয়ে যাই, তার জন্য 6-7 মিনিট লাগে আর কি, 7 মিনিট 8 মিনিট এরকমই লাগে। যোগাতে ওই একা একা যাওয়াটা শিখেছে, আর সেরকম ভয় নেই জন্য যেতে দেই আর কি। এই জন্যই বললাম তোমাদের, সোনুবাবু এখন বড় হয়ে গেছে, তো এই আর কি। তো চলো চুলটাকে কেটে নিলাম, দেখতেই পারলে আমি একা একা কীরকম করে চুলটা কাটি। আমার চুল যখন থেকে মোটামুটি আমি বড় হয়েছি, আমি নিজে নিজেই কাটি, সব ধরনের কাট একাই দিতাম। এখন আজকাল আর সেরকম ডিজাইন করে কাটটা দেই না, একটু লেয়ার করি, একটু চুলটাকে ইউ বা ভি করে বা সমান করে একটু কাটি। কারণ এই এখন স্টেপ টেপ করতে গেলে না, চুলের আগাটা যখন ফেটে যায় তখন খুব অসুবিধা হয়, আগাগুলোও কাটা যায় না, এরকম মানে নিচেরটা কাটলে উপরেরগুলো ফাটা ফাটা থাকে, এরকম হয়ে যায়, তাই এখন আর করি না আর কি স্টেপ কাট। আগে কলেজ লাইফে খুব করতাম, সেটাও নিজে নিজেই করতাম, কেউ বুঝতেও পারতো না যে আমি নিজেই স্টেপ কাট করেছি। যখন কলেজে যেতাম সবাই বলতো পার্লারে কেটেছিস, আমি হ্যাঁ, বলে বাহ কী সুন্দর হয়েছে, কোথায় কেটেছিস, পরে বলি যে না আমি নিজেই কেটেছি, বল বিশ্বাসই করতো না আর কি, এরকমভাবে নিজেই কাট করতাম স্টেপ কাট। তো তখন মানে এতটাই সাহস ছিল, সবসময় করতাম, তো মানে হাতে এসে গেছিলো, খুব সাহস ছিল। তো এখন যদি স্টেপ কাট করতে যাই একটু হয়তো ভয় ভয় লাগবে, কিন্তু পারবো, পারবো না এমন নয়, এখনও পারবো, নিজে নিজে এতটুকু সাহস আছে, নিজে নিজে স্টেপ কাট করতে পারবো। কিন্তু কি বলো তো, ওই যে আর কি করবো না ওই কারণেই, কারণ চুলগুলো যখন নাগাগুলো ফেটে যায় তখন খুব অসুবিধা হয়। তো এখানে আমার কাটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দেখো একদম সমান হয়ে গেছে, কোনো এবড়ো থেবড়ো কিন্তু হয়নি, সুন্দর করে কাটটা হয়ে গেছে। কীরকম যেন আগাটা দেখতে লাগছিল, এখন বেশ ভালো লাগছে, একটা কাট যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে। সোনুকে বললাম পাপা একটু দেখাও তো ক্যামেরায়, আমি পরে দেখবো চুলটা কীরকম হয়েছে, সমান হয়েছে কি না। ও দেখছে ওদিকে টিভি, তো তাই ক্যামেরায় দেখো ভ্যাবাচাকা হয়ে যাচ্ছে। তো থাক, যেটুকু হয়েছে ওটুকুতেই আমি বুঝে গেছি কীরকম হয়েছে, ঠিকই হয়েছে, কোনো ভুল হয়নি। তো আমি ভিডিওটা দেখলে বুঝতে পারবো কীরকম হয়েছে। চলো একটু হেল্প করে দিই, দিদি ওরা সবাই কাজ করছে, একটু কীরকম লাগে, আমি সারাদিন ব্যস্ত। এখন যাই একটু, তার আগে সোনুকে কিছু খেতে দেবো, বলছে আমার খুব খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো 4টা বেজে এখন 33 মিনিট, ওকে আগে কিছু খেতে দিই, তারপরে যাই। কিছু দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি, ঠিক আছে। বড় গুছলি বাদ দিয়েছে না,
ছোটোটা এই তো চলে আসলাম, সারাদিন আসতে পারিনি, বুঝতেই পারছো। দেখলেই সকালবেলা ছিল যোগা, যোগা থেকে এসে রান্নাবান্না, ঘরের কাজ, খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে ওইদিকে অ্যাবাকাসের টাইম হয়ে গেছে। অ্যাবাকাস করে এসে আবার ছেলে বলছে খেতে দাও খেতে দাও, ওকে খেতে দিলাম, ওকে পরিষ্কার করা এটা ওটা, হ্যাঁ নিজে একটু খাওয়া, ঘরের কাজ এইসব কমপ্লিট করতে করতে এই যে সন্ধ্যা লেগে যাবে। আর এখন তো ছোটো দিনকার বেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, তো সন্ধ্যা তখন লাগেনি, লাগছে আর কি। তো ওই জন্য সন্ধ্যা প্রদীপটা দিয়ে চলে আসলাম ফটাফট, একটুখানি হেল্প করবো বলে। আমি সারাদিন ব্যস্ত ছিলাম, থাকতে পারিনি, এখন যতটুকু পারি আর কি। তো আমি আসতেই যে কাকিমা বললেন যে তুমি একটু দেখো, আমি সন্ধ্যা প্রদীপটা দিয়ে আসি। তা বললাম ঠিক আছে। তো এই তো এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো, তাহলে চিকেন হয়ে যাবে আমাদের। আর এই মশলা টশলাগুলো দিদি ওরা সবাই রেডি করেই রেখেছে, তো বসে বসে শুধু নাড়াচাড়া করে মাংসটা বানাবো এই আর কি। আর এদিকে দিদি বাসন ধুচ্ছে, ওদিকে দিদি কিন্তু ক্ষীর বানাচ্ছে এই দিদি। তো গল্প করছি আর বানাচ্ছি। তো আজকে হচ্ছে ছোটো পুকুরের বার্থডে, দিনে ছোটো পুকুরের বার্থডে ওরা সবাই মিলে করছিল। আমি তো ছেলেকে নিয়ে ছোটাছুটি, তো মাত্র এসে এই যে ছেলেকে খেতে দিলাম, বলছি খেতে দাও করে দাও, খেতে দিয়ে চারটে কাপড়গুলো নিয়ে এসে ওটাই হচ্ছে চিকেন। হ্যাঁ হ্যাঁ বন্ধ আসতো না এখানটায় ক্ষীর বানাচ্ছি, পায়েস হাতটা আমার বন্ধ। এই গ্যাসগুলো না অন্য রকম, আমাদের নর্মাল যে গ্যাসের ওভেনগুলো আছে রেগুলেটরটা মানে যেদিকে ঘোরালে হচ্ছে বাড়ে, আর এটার অপোজিট সাইডে বাড়ছে, যেদিকে কমে ওদিকে অপোজিট সাইডে। তো ওই জন্য আমি তো প্রথম দিকে ভয় পেয়ে গেছিলাম, আমার না বড় বড় গ্যাসে রান্না করতে একটু ভয় লাগে। তো যাই হোক আস্তে আস্তে করতে করতে সব কিছুতেই কিন্তু অভ্যেস হয়ে যায়, সাহসী হয়ে যায়। তো যাই হোক এখানটায় আমি এখন চিকেনটা বানাচ্ছি, আর ক্যামেরাটা দেখো এখন কিন্তু একটু দূরেই সেট করে দিয়েছি। আর এই মুহূর্তে ঘটে গেল এক কাণ্ড। সোনুর পাপা এই মুহূর্তেই মনে হয় কল করেছিল, আমি তখন তো দেখতে পাইনি। আর শ্যুট চলাকালীন না কোনো আওয়াজই হয় না কল আসতে, তো ওই জন্য আমি একদমই কিন্তু টের পাইনি। তো তারপর বানানোর পর যখন আমি হাতে নিয়ে আবার মাংসটা দেখিয়ে দেখিয়ে রান্না করছিলাম, তখন কিন্তু আবার দেখা যাচ্ছে যে ক্যামেরা যেহেতু অন ছিল তো আওয়াজ হচ্ছে না, কিন্তু আমার চোখে বললো যে সোনু পাপা কল করছে। তো এটা ছিল দ্বিতীয়বার কল করা। তো তখন আমি রিসিভ করলাম, তো বলছে ও এক রিংয়ে কি কথা বলা যায় না, তো মানে ফোন ধরা যায় না। আমি ভাবছি যে এক রিংয়ে মানে একটা রিং হবে, ফোনে একটা রিং হবে, তাতেই আমাকে বোধহয় ও রিসিভ করতে বলছে, একটা রিংও লেট করবে না আর কি, এরকমটা ভেবে আমি ওর বলছি ও একটা রিংয়েই তোমার রিসিভ করতে হবে, একটু লেট করা যায় না? ও বলছে না আমার টাইম, বুঝতেই পারছো ওদের টাইমের ইসে, তাই না, সংকীর্ণ থাকে, সেই সংকীর্ণ টাইমের মধ্যে ফ্যামিলির সঙ্গে কথা বলবে, আবার রেস্ট করতে হবে, কারণ পরিশ্রমও করতে হয়, তাই না? রেস্টের টাইম নষ্ট করা যাবে না, রেস্টের টাইম এটা তো দিয়ে দাও, রেস্ট করতে দেওয়া উচিত। আমি কখনো এই জন্য বলি না, আমি বলি যখন তোমার যেটুকু টাইম হবে অতটুকুই বলবে, বাকি তুমি রেস্ট করবে, তোমাকে ওখানে ধ্যান দেওয়ার মতো কেউ নেই, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। তাই পর্যাপ্ত পরিমাণে রেস্ট, ঘুম এইসব নিজেকেই মানে বুঝে শুনে করতে হবে আর কি, খেয়াল রেখে। ভালো থাকো, তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো, তাই না? এটাই আমি বলি। তো আমি সেরকম কখনো কিন্তু জোর করি না।
তো ওর এই কথাটা শুনে আমি বুঝতে পারিনি, আমি ভাবছি যে একটা ট্রিং করে আওয়াজ হবে, রিং হবে, তাতেই রিসিভ করতে বলছে বোধহয়। ও বলছে এক রিংয়েই কি কল রিসিভ করা যায় না, এরকম বলছে। তো আমি এবার বললাম হ্যাঁ এক রিংয়েই তো তুলতে হবে, এমন কোনো কথা আছে, একটু লেট হলে কি হয়, এরকম বলছি। তো বলছে থাক তাহলে কলই করবো না। তা আমি বললাম যে আরে একটু দিদিদের ঘরে এসেছি, একটু মাংস বানাচ্ছি। হ্যাঁ, তো ও বলছে ঠিক আছে বানাও, করে রেখে দিয়েছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি পরে করবো এখন বলে রেখে দিয়েছি। ওরে কিছুক্ষণ পর দেখি যে আমার মোবাইলে মিসড কল। তখন বুঝলাম আচ্ছা ও এর আগেও কল করেছিল, তো ওই জন্য ও বললো যে এক রিংয়ে কল করেছে। তো দেখো মানে বোঝার একটু কম বেশিতে কিন্তু অনেক সময় আমরা রেগে যাই বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তাই না? তো আমি চাই পরে আমি ওকে আবার সাথে সাথে দেখার পর সাথে সাথেই এসএমএস করে বললাম যে আচ্ছা তুমি আগেও কল করেছিলে, সেটা কিন্তু আমার দেখা হয়নি, কারণ ক্যামেরাটা অন করলে তো আওয়াজ হয় না, আমি তো ক্যামেরাটা ওদিকে একটু সেট করেছিলাম, তখন হয়তো তুমি কল করেছো, এটা হতে পারে। তো বেচারা রাগ করেছে, এই জন্য আর কি তাড়াতাড়ি করে ওকে আমি জানিয়ে দিলাম, কারণ আমি চাই না ও কিছুক্ষণের জন্য হলেও রাগ করে থাকুক, আমি চাই ও সবসময় হ্যাপি থাক, ভালো থাক। এটা কোনো কারণ নেই মন খারাপ করে থাকবে, রাগ করে থাকবে, সেটা আমি চাই না। তাই ফটাফট জানিয়ে দিলাম আগে ওকে এসএমএস করে। তারপর রান্নাবান্না কমপ্লিট করে ফ্রায়েড রাইসের জন্য জলটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি। একটা কাজ ছিল আমার সন্ধ্যাবেলা থেকে, তো সেই কাজটা করতে আমি চলে এসেছি। পরে ফ্রায়েড রাইসটা কেউ হয়তো বানিয়ে নিয়েছিল, বাকি সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছিলো। ততক্ষণে আবার ওইদিকে কাকিমাও চলে এসেছিলো, যে কাকিমা সন্ধ্যা দিতে গেছিলেন, তো ওই কাকিমাও চলে এসেছিলেন, তো সেই জন্য আর কি আমি চলে এসেছিলাম। তো যাকগে এই আর কি কী কী রান্নাবান্না হয়েছে কমপ্লিট, সেগুলো পরে দেখাবো এখন খাওয়ার সময় তোমাদেরকে। চিকেনটা কিন্তু খুব ইয়ামি হয়েছে দেখতে, বলো, খেতেও কি বলবো, সব কিছুই ভালো হয়েছিল, খেতেও ফ্রায়েড রাইসটাও ভালো হয়েছিল, সব কিছুই ভালো হয়েছিল। কি ক্যামেরাম্যান কেমন বা পাপা সোফার মধ্যে একটা প্যাকেট আছে, নিয়ে আসো তো, যাও সোফার মধ্যে, সোফার উপরে আছে, সোফার উপরে যাও। अरे आम्ही ही गोष्ट देखत तू तो দেখো আসলাম আর গিফটটা নিতেই ভুলে গেছিলাম, এই সোফার মধ্যে ছেড়েই চলে এসেছি, কারণ দিদি করে ডাকছিল তাড়াতাড়ি আসো, শুরু হয়ে যাবে, কেক কাটিং হয়ে যাবে, আসো 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 ফোন করছিল, তা আমি এই যে চলে আসলাম। তো এখন সোনুকে বললাম, ও নিয়ে আসতে গেল গিফটটা, তো এদিকে কিন্তু বাদে গেল আমাদের রেডি, কেক কাটিং হবে। আর আইসে আমার দিদির চুলটা দেখলে স্ট্রেটই আছে এখনও, বেশ 3 দিন বোধহয়, 3 দিন কি 4 দিন হয়ে গেল, এখনও স্ট্রেটই আছে। সেদিনকে স্ট্রেট করে দিয়েছিলাম, বিয়েবাড়ি যখন যাচ্ছিলো দিদি বললো একটু করে দাও, তো করিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছে, কিন্তু চুলটা স্ট্রেটই আছে, দিদি খুব সুন্দর লাগছে, এটাই দিদি বলছিল, দেখো চুলটা আমার এখনও স্ট্রেট আছে কি সুন্দর। তো আমি ভাবছি আরে আমিও তাই ভাবছিলাম, দিদি চুলটা এখনও স্ট্রেট আছে, আরও কি নতুন করে করিয়েছে কোথাও, এরকম ভাবছিলাম। তো দিদি বলছে না তুমি করিয়ে দিয়েছিলে, ওটাই আছে এখনও। তো যাক ভালো লাগলো শুনে। এর আগের দিন তাড়াহুড়ো করে দিয়েছিলাম, তো ওটা নাকি বেশিক্ষণ ছিল না, আর তার মধ্যে বাইকে করে গেছিলো, হাওয়া পেতে পেতে গেছিলো, তো ওটা তাড়াতাড়ি করে খারাপ হয়ে গেছিলো। আর আজকে দেখো, আজকে না মানে সেদিনকে যেটা 2-3 দিন আগে যেটা করিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু এই যে কদিন হয়ে গেল, তারপরেও কিন্তু সুন্দরই আছে এখনও পর্যন্ত। তার কারণটা হলো সময় নিয়ে ভালো করে করলে পরে না ভালোই থাকে আর কি, অনেক দিন থাকে স্ট্রেটনিংটা, আসলে এটাই হলো মেইন কারণ। তো লাস্টের দিন যেদিনকে করিয়ে দিয়েছিলাম সেদিনকে সময় নিয়ে করিয়ে দিয়েছিলাম, ভালো করে করে দিয়েছিলাম, কারণ এর আগের দিন দিদি মেকআপও করেছিল, তো হেয়ারটাতে সেরকম একটা সময় দিতে পারিনি, সময়ও কম ছিল দিদি বলছিল তাড়াতাড়ি করে দাও। তো এর পরের দিন দিদি যখন গেল বিয়েবাড়ি, তখন খুব সিম্পল একটু সাজিয়ে দিয়েছি, আর হেয়ারটাতেই মেন ফোকাস ছিল আর কি দিদির।
তো বললো যে হেয়ারটা একটু করে দাও, তো হেয়ারটা করে দিয়েছি, তো তার জন্য সময় নিয়ে করে দিয়েছিলাম ভালো করে, তো এই জন্য কিন্তু ভালোই আছে। তো চলো, এই যে সোনুবাবু বসে পড়েছে এখন, বড় পুচকি বলছে যাও ফটো তুলি, তো আমারটা দিয়েও একটু করতে বললাম। তো চলো একটু ভিডিওই করে নিই, ফটোর চেয়ে ভাবলাম, আমি বললাম যে ভিডিওই করে দাও, তাহলে ওখান থেকেই স্ক্রিনশট নিয়ে নেব। তো এই তো বসে পড়লাম একটু ফটোর জন্য। তো দেখো ছোটো পুচকিকে খুব সুন্দর কিন্তু লাগছে, ওরও মেকআপের প্রতি খুব ইন্টারেস্ট, খুব সুন্দর সাজতে পারে। এই চুলটা কিন্তু আমি কাট করে দিয়েছিলাম, লেয়ার কাটটা ও সুন্দর করে দেখো, আমার মনে হয় ড্রায়ার দিয়ে সেট করেছে, খুব সুন্দর চুলটা সেট করেছে, ভালো লাগছে, একটু হালকা কার্লি। আর বড় পুচকির চুলটাও কিন্তু আমি কেটে দিয়েছিলাম লেয়ার করে, ওর চুলটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর দুজনকেই কিন্তু আজকে খুব কিউট লাগছিল দেখতে। তো এরপর এই যে জেঠিমা জেঠু বসে পড়েছেন, এক এক করে সবাই এখন ফটো তুলবে, এখন হচ্ছে আমাদের ফটো সেশন। ফটো তুলে নিক, তারপরে কেক কাটিং হবে। ছয় হয়ে গেছে, ছয়। এখন আমাদের 6 আমি জানি 161 আরে মা বাবা খাওয়া দে তো হয়ে গেল কেক কাটিং সেলিব্রেশন কমপ্লিট। তো এরপর চলে আসলাম ঘরে আমরা, আর তারপর এখানটায় আমি এখন মাংসগুলোকে পরিবেশন করার জন্য এখানে বেড়ে নিচ্ছি, বাটিগুলোতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর তারপর সবাইকে একে একে খেতে দেওয়া হবে। তো বসে বসে এখানটায় মাংসটা চলো বেড়ে নিই। তো বেড়ে দিয়ে ওদিকে মানে সবাই মিলে করলে না ঝটাপট হয়ে যায় আর কি, সবাই মিলে করা হলো। প্রথম এক ধাপ খাওয়া হয়ে গেল কমপ্লিট। তো তারপর এখন আমরা বসে পড়লাম, কারণ আর বেশি লোক নেই আর কি। সবাই বললো যে বসে পড়ে এবারে তুইও, তো ওই জন্য বসে পড়লাম। সবার আগে এই যে এখন এখানে পায়েস দিয়ে লুচিটা খেয়ে নিলাম, কেকটা খেয়ে নিলাম। তারপর এই যে চলে এসছে আমাদের গরম গরম ফ্রায়েড রাইস, পাঁপড় ভাজা, আর এই যে
দেশি মুরগির মাংস। তো চলো এবার এটা খেয়ে নিই। শেষ পাতে ছিল মিষ্টি আর মিষ্টি দই। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর সোনু এই যে ওর কারটাকে কমলা লেবু খেয়েছিল, তার চোকলা দিয়ে কী করে ডেকোরেশন করে কী যে দেখানোর চেষ্টা করছিল তোমাদের আমার জানা নেই। তো যাক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ছোটো পুচকির জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সবাই ওর জন্য অনেক শুভেচ্ছা আর আশীর্বাদ করো। আজকে তবে আমি আসছি বন্ধুরা, ফিরে আসবো দারুণ আর একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।